আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ঈদ কেমন কাটলো আপনাদের? আলহামদুলিল্লাহ স্যার আমার অনেক ভালো কেটেছে। কারণ আমি দেশের বাসায় গিয়েছিলাম, অনেক আনন্দ করেছি। সবকিছু যাক ভা মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাক ভালো। ঈদ সবার জন্যই ভালো এবং মঙ্গল বয়ে আনুক সেটাই হচ্ছে আমাদের কামনা। তো আমি আজকের ক্লাস শুরু করি। আমরা প্র্যাকটিস অফ মেডিসিন ৩য় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বেই আল্লাহর কাছে হামদ-সানা পড়ে নিই যে আ রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা পড়লে আল্লাহ অন্তর খুলে দেন, পড়াটা সহজ হয়ে যায়। তো আমরা দোয়াটা পড়ে নিব। ঠিক আছে। আজকে আমরা এর আগে পড়েছি সেই পড়াটাই আজকেও আবার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়, সেটা নিয়েই কথা বলবো। তো এই বিষয়টা হচ্ছে আমরা জন্ডিসের বিষয় নিয়ে কথা বলবো। এরপরে আমরা কথা বলবো যে লিভার সিরোসিস, লিভারে আপনার কার্সিনোমা বা ক্যান্সার হলে কি অবস্থা হয়, লিভারের আপনার লক্ষণ, কারণ, উপসর্গ, চিকিৎসা সবকিছু নিয়েই আলোচনা করব ডিটেলস। পাশাপাশি আমরা লিভারের বিভিন্ন রোগগুলি নিয়েও আলোচনা করব। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। আপনারা স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমরা এই স্ক্রিনটা থেকে শুরু করি। আচ্ছা, এখানে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এখানে কি লেখা আছে একটু বলেন। আপনাদের সাথে আমি মানে আমরা আসলে পড়বো কি সবার সাথে, সবাই মিলে কোঅপারেট করে। ঠিক আছে? তো এখানে কি লেখা আছে একজন একটু পড়তে পারবেন? স্যার লিখা আছে জন্ডিস। আ আচ্ছা, তারপরে হচ্ছে ইংরেজি জন্ডিস বা ইকটোরাস নামে পরিচিত। আসলে জি। কোনো রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্ত বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ফলে ত্বক তারপরে হচ্ছে স্ক্লেরা, এটা মানে স্ক্লেরা আর বানানটা স্ক্লেরা হবে, বানানটা একটু ভুল আছে। হ্যাঁ, তারপরে? চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে আচ্ছা, যায়। স্ক্লেরার অর্থই হচ্ছে চোখের যে সাদা অংশ, এটাকে বলা হয় স্ক্লেরা। আচ্ছা, তারপরে? জি। তারপরে রক্তে বিলিরুবিনের ঘনত্ব 1.2 মিলিগ্রাম এর নিচে থাকে, বা 2.25 মিলিগ্রাম মিলিমোল, এটা মিলিমোল। আচ্ছা। হুম, মিলিমনের নিচে থাকে, বা 3 মিলিমনের বা মিলিগ্রাম। 50 হুম। এর বেশি হলে জন্ডিস হয়। শব্দের আচ্ছা, ফরাসি শব্দ জোন কি লেখা আছে, জনিসিস, ইউ- জনিসি। জন্ডিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে হলুদ আভা। আচ্ছা, হলুদ আভা। জি। আচ্ছা, আমরা এখানে জন্ডিসের সংজ্ঞা সম্পর্কে আসলে জানতে পারলাম। এই সংজ্ঞাটা উইকিপিডিয়ার সংজ্ঞা। তো আমরা এখানে আসলে জানলাম কি জন্ডিস আসলে নিজে কোনো রোগ না। আমরা যদিও জন্ডিসকে একটা রোগ বলে থাকি, কিন্তু এখান থেকে আমরা যে বিষয়টা জানলাম যে জন্ডিস আসলে রোগ না, অন্য রোগের উপসর্গ। যেমন আমরা জ্বরের কথা বলে থাকি, জ্বরকে রোগ বলি, আসলে জ্বরও কিন্তু সরাসরি কোনো রোগ না। অন্য যে কোনো রোগের উপসর্গ হিসেবে শরীরের টেম্পারেচার বা তাপমাত্রা বেড়ে যায়, তখন আমরা জ্বর বলি। ঠিক জন্ডিসটা একই রকম। ধরেন যে লিভারের একটা রোগ, সেই রোগের
একটার যে লক্ষণ দেখা দেয় এই লক্ষণটাকে আমরা জন্ডিস হিসেবে চিহ্নিত করি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মানে নরমাল মাত্রা বলা হয়েছে যে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই ইসের যদি কম থাকে, নিম্নে থাকে, কারণ প্রত্যেকটা মানুষেরই দেখা যায় বিরলবিন আছে রক্তে, কিন্তু সেটার মাত্রা যদি 1.2 এর নিচে থাকে তাহলে সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ। যদি তার বেশি হয়ে যায় তাহলে যে উপসর্গগুলো দেখা দেয় এই অবস্থাটাকে আমরা কি বলি? জন্ডিস। জন্ডিস যদিও ইংরেজি শব্দ, কিন্তু এই শব্দটা ফার্সি থেকে এসেছে। এখানে একটা মানে দিয়েছে যে জন্ডিস আসলে মেডিকেল টার্ম না। ঠিক আছে? মেডিকেল টার্ম না। এটা আমরা যদিও মেডিকেল বা রোগ হিসেবে বলি, এরকম অনেক ইংরেজি শব্দ আছে যেটাকে আমরা হয়তো মেডিকেল টার্ম হিসেবে মনে করি, কিন্তু আসলে জন্ডিস মেডিকেল কোনো টার্ম না। তো আমরা তাহলে জানলাম জন্ডিস কাকে বলে। এই চেহারাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই বয়স্ক লোকটার চেহারা। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখে কি মনে হচ্ছে? এর মানে পুরো শরীর হলুদ, চোখটা হলুদ, বা দেখেই মনে হচ্ছে না উনি অসুস্থ? দেখে মনে হচ্ছে না এই অবস্থাটা হ্যাঁ, যদি দেখা আমার? যাচ্ছে। হ্যাঁ, কারণ উনার মানে নর্মাল অ্যাপিয়ারেন্সের চাইতে একটু আলাদা, এবং হলুদ ভাবটা তার প্রত্যেকটা জিনিসে খুব বেশি ফোকাস হচ্ছে, এজন্য তাকে অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, মানে নর্মাল মনে হচ্ছে না। হ্যাঁ, আমাদের চেম্বারে যখন আমাদের সামনে কোনো পেশেন্ট আসবো এরকম অবস্থা দেখলে আমরা প্রাথমিকভাবে তাকে কি করব? জন্ডিস হিসেবে ধরে নেব। এটা কিন্তু কনফার্ম না, কিন্তু এরকম একটা চেহারা যদি আমরা দেখতে পাই তাহলে সেটাকে কি করব? জন্ডিস হিসেবে ধরে নিতে পারি। আচ্ছা, তারপরে আসেন, এখানে আসলে কিছু লক্ষণ বা উপসর্গের কথা বলা হয়েছে যে তাহলে কি কি হয় একটু পড়েন। দেখতে জন্ডিস পাচ্ছেন? হলে, হ্যাঁ, হ্যাঁ। জন্ডিস হলে চোখ হলুদ হয়। তবে হেপাটাইটিস রোগে জন্ডিসের পাশাপাশি ক্ষুধা-মন্দা, অরুচি, বমি ভাব, জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপুনি দিয়ে জ্বর আসে, মৃদু বা তীব্র পেট ব্যথা ইত্যাদি হতে পারে। এইসব উপসর্গ দেখা দিলে তাই অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসককে শারীরিক লক্ষণ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে জন্ডিসের তীব্রতা ও কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দিয়ে থাকেন। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস জানলাম। সেটা হচ্ছে কি, যে প্রথম যেটা সহজেই আমাদের চোখে ধরা পড়ে সেটা হচ্ছে চোখ হলুদ হয়ে যায় জন্ডিস হলে। হেপাটাইটিস, আমি এর আগে একটা কথা বলেছি মনে আছে যে কোনো শব্দের সাথে যদি আইটিস থাকে তাহলে আমরা কি বলবো? যে সেটা প্রদাহ। ইনফ্লামেশন বা প্রদাহ, তাই না? তা হেপাটো অর্থ হচ্ছে লিভার। হেপাটো, হেপাটোমেগালি, আহ, এই হেপা শব্দ যেখানে পাবো আমরা কি এটাকে কি বুঝবো? লিভার। আর তার সাথে যদি আইটিস থাকে তাহলে কি হবে? হেপাটাইটিস মানে কি? লিভারের প্রদাহ। তো লিভারের প্রদাহ হলে পাশাপাশি কি কি লক্ষণ হতে পারে? তার ক্ষুধা কমে যেতে পারে, অরুচি হতে পারে, বমি বমি ভাব, জ্বর জ্বর ভাব, কাঁপুনি দিয়ে জ্বর আসা, এটা মৃদু হতে পারে অথবা তীব্র পেট ব্যথা হতে পারে। এই লক্ষণগুলো প্রাথমিকভাবেই বলে, এবং রুগীরা আমাদের চেম্বারে যখন আসে তখন সাধারণত এই কথাগুলো তারা বলে থাকে। এখন আমরা তো দেখলাম, চোখে দেখে আমরা ভাবলাম যে উনি জন্ডিস। জন্ডিস নাও হতে পারে। তো তো সেটা আসলে নির্ণয় করতে পারবো কিভাবে? আমরা রক্ত পরীক্ষা বা অন্যান্য কিছু পরীক্ষার মাধ্যমে আমরা আসলে নিশ্চিত হতে পারবো। আমরা প্রাথমিকভাবে চোখ দিয়ে দেখে হয়তো একটা রোগকে অনুমান করতে পারি যে হ্যাঁ এটা এই রোগ হতে পারে, কিন্তু সেটা কিন্তু কনফার্ম না। আমরা যদিও হোমিওপ্যাথ, আমরা হোমিও চিকিৎসা দেব, কথা ঠিক আছে, কিন্তু আমাদের একটা রোগ
কে নির্ণয় করতে তো কোনো বাধা নেই, নিশ্চিত হতে তো কোনো বাধা নেই। যখন আমরা নিশ্চিত হব, আমরা লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিব। কিন্তু তার নিশ্চিত হতে পারবো তার উপসর্গ, নিশ্চিত হতে পারবো তার তীব্রতা, তার অবস্থা, তখন আমাদের চিকিৎসা দিতে অনেক সহজ হবে। তো সেই কথাগুলোই বলা হয়েছে। যদিও এখানে বলা হয়েছে একজন লিভার বিশেষজ্ঞ, কিন্তু আমরা যারা হোমিওপ্যাথ তারা কিন্তু আসলে কোনো বিষয়েই এরকম বিশেষজ্ঞ হই না। এই কথাটা আমরা অনেক সময় লিখি অমুক বিশেষজ্ঞ, অমুক এটা সেটা। হোমিওপ্যাথিতে তার সুযোগ নাই। আমরা টোটালিটি অফ সিমটম দেখেই চিকিৎসা করে থাকি। টোটাল সিমটমে যা আসে আমরা প্রত্যেকে, তবে হ্যাঁ, এটা হতে পারে যে এই রোগটা নিয়ে আমি বেশি প্র্যাকটিস করি, এরকম হতে পারে, কিন্তু আমাদের সেই সুযোগ নাই। যেমন যারা আপনার লিভার বিশেষজ্ঞ আমরা বলে থাকি, বিশেষ করে মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথিতে, তারা এমবিবিএস পাশ করার পর এই লিভারের রোগ নিয়ে তারা এফসিপিএস বা অন্যান্য ডিগ্রি করে থাকেন, আরো উচ্চতর পড়ালেখা করেন, ওই বিষয়ে পারদর্শী হয়ে তারপর বিশেষজ্ঞ বলে থাকেন। কিন্তু আমাদের সেইভাবে পড়ার কিন্তু কোনো সুযোগ নাই। সেজন্য আমরা কখনোই এই কথাটা লিখবো না যে আমরা অমুক বিশেষজ্ঞ। এই কথাটা একটা মানে বিশেষ করে হোমিওপ্যাথদের জন্য ভুল। হ্যাঁ, অমুক চিকিৎসায় পারদর্শী এ কথাটা বলা যেতে পারে, কিন্তু বিশেষজ্ঞ এ কথাটা বলবো না। আচ্ছা, এইবার আসা যাক এর কারণগুলো। এই রোগের কারণগুলো কি কি? আচ্ছা, একটু পড়েন তো। এক হচ্ছে ভাইরাসের সংক্রমণ, 2 হুম, হচ্ছে থ্যালাসেমিয়া, 3 হচ্ছে হেমোটাইটিক অ্যানিমিয়া, 4 হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, 5 হচ্ছে লিভারের সিরোসিস, 6 হচ্ছে লিভার প্যানক্রিয়াস পিত্তনালীর ক্যান্সার, আর 7 হচ্ছে কিছু বিরল জেনেটিক রোগ বা অটো ইমিউন ডিজিজ। আচ্ছা, এখানে আমরা কিছু কারণ সম্পর্কে জানলাম যে আমাদের যে লিভারের যে সমস্যা হয় সেটা একটা কারণ হতে পারে। সেটা মনে করেন যে জন্ডিসের এখানে 7টা কারণ ধরেছে, আরো বেশিও হতে পারে। তো মোটামুটি এই কারণগুলো হচ্ছে মেজর কারণ। তো প্রথম কারণটা হচ্ছে ভাইরাস, হেপাটাইটিস, মানে যেই ভাইরাসগুলো লিভারে আক্রমণ করে তাকে বেশ কয়েকটা টাইপে ভাগ করা হয়ে থাকে। যেমন বি ভাইরাস, এ, এ বি সি ডি ই, এভাবে এই ভাইরাসগুলোকে নাম দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন। ওদের চরিত্র হিসেবে এক একটা ভাইরাসের এক একটা নামকরণ করা হয়েছে। তো এই ভাইরাসের আক্রমণে হতে পারে একটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া নাম শুনেছেন? এটা একটা রোগ বা ডিজিজ। আমরা ছোটবেলায় অনেক সময় শুনতাম না যে ব্লাড ক্যান্সার এই কথাটা অনেকটা অনেক রুগীকে, এই থ্যালাসেমিয়া রুগীকে আমরা ব্লাড ক্যান্সার অনেক সময় বলে থাকি। কিন্তু থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ যার মনে করেন যে আমাদের বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়, শ্বেত রক্তকণিকা উৎপাদন হয়। তো যাদের থ্যালাসেমিয়া তাদের রক্ত উৎপাদন হয় না, যার কারণে একটা পর্যায়ে কম হয়, আস্তে আস্তে বড় হতে থাকে, এবং এই রক্ত উৎপাদনটা এতই কমে যায় যে তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি মাসে মাসে রক্ত দিতে হয় এই রুগীদের। এই ধরনের যে রুগী আছে যাদের ফাংশনালি রোগ মানে রক্ত উৎপাদন করার ক্ষমতা নষ্ট হয়ে যায়, এই রুগীদেরকেই থ্যালাসেমিয়ার রুগী বলা হয়ে থাকে। তো এদেরও জন্ডিস হয়ে থাকে। হিমোলাইটিক অ্যানিমিয়া, আমরা অ্যানিমিয়ার কথা তো শুনেছি। অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা। তো বেশ কয়েকটি প্রকার রক্ত স্বল্পতা আছে, তার মধ্যে হিমোলাইটিক যে শ্রেণীর অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে, এদের দেখা যায় জন্ডিস হতে, বা জন্ডিসের উপসর্গগুলো তাদের মধ্যে থাকে। এরপরে আরেকটা জিনিস হয়,
সেটা হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। অনেক সময় কিছু উগ্র জাতীয় ঔষধ আছে একটা রোগ ভালো করার জন্য, বিশেষ করে অ্যালোপ্যাথিতে এই ঔষধগুলো, শুধু অ্যালোপ্যাথি না, অন্য প্যাথিও হতে পারে, ইউনানি হতে পারে, আয়ুর্বেদীয় হতে পারে, বা অন্য কোনো প্যাথিরও হতে পারে। এমনকি যে আমাদের হোমিওপ্যাথিক ঔষধই যদি মাদার টিংচার খুব বেশি মাত্রায়, ক্রুড মাত্রায় কাউকে প্রয়োগ করা হয়, তাহলে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তো এরকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও জন্ডিস দেখা দিতে পারে। এরপরে হচ্ছে লিভারের রোগ, লিভার হেপাটো আমরা তো বলেই থাকি। লিভার সিরোসিস যদি কারো হয়, তাহলেও তার সাথে সাথে আমরা জন্ডিস তার সাথে দেখা দিতে পারে, হতে পারে। এরপরে লিভারের বিভিন্ন রোগের কারণে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস হচ্ছে একটা অর্গান, এটা অনেকটা দেখতে একটু লম্বা, লেজ পাতার মতো। তো এটা আসলে ইনসুলিন তৈরি করে। এটা এক ধরনের এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন উভয় মিলিত একটা অর্গান। এই অর্গানের দ্বারাই ইনসুলিন তৈরি হয়, যেটা আমাদের সুগার লেভেলটা নিয়ন্ত্রণে রাখে। এরপরে সুগার লেভেল ছাড়াও এর মাঝে দেখা যায় যে অন্যান্য আরো কিছু লক্ষণ, হরমোন উৎপাদন করে এবং এই প্যানক্রিয়াটিক জুস তৈরি করে, যেটা আমাদের খাদ্য হজমে সহযোগিতা করে। তো এই প্যানক্রিয়াসের ইনফেকশনের বা ইনফ্লামেশনের কারণেও অনেক সময় জন্ডিস দেখা দিতে পারে। এরপরে পিত্তনালীর, এখানে ক্যান্সারের কথা বলা হয়েছে। পিত্তনালীর অবস্ট্রাকশন বা বন্ধ হয়ে যাওয়া, ব্লক হয়ে যাওয়া, পাথরের কারণে, টিউমার বা অন্য কোনো কারণেও জন্ডিস দেখা দেয়। আরেকটা কারণ হচ্ছে পিত্তনালীর যদি ক্যান্সার হয়, তাহলেও এই ক্ষেত্রে বাইল বের হতে পারে না, তখন আপনার জন্ডিস দেখা দিতে পারে। এরপরে কিছু কিছু ভিন্ন রোগ, বিরল রোগ, যে রোগগুলো খুব বেশি দেখা যায় না, উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ এর কারণে অনেক সময় আপনার জন্ডিস দেখাতে পারে। আচ্ছা, এবার আসা যাক নিচে লেখা বা অটো ইমিউনো ডিজিজ। এখানে অটো মানে কি, নিজে নিজে যে চলতে পারে, বাই আমাদের দেহে বেশ কিছু রোগ আছে, এই রোগগুলোকে বলা হয় অটো ইমিউনো ডিজিজ। অটো ইমিউনো ডিজিজটা এমন যে আমরা ওষুধ দিলাম, সে রোগটা দূর করে ফেললাম, ভালো হলো, আবার সে ফিরে আসে বা আবার তৈরি হয়। এই ধরনের রোগকে বলা হয় অটো ইমিউনো ডিজিজ। মানে সব রোগই কিন্তু অটো ইমিউনো ডিজিজ না, কিন্তু কিছু কিছু, যেমন এখানে উইলসন ডিজিজ বলা হয়েছে। আপনার সোরাইসিসের নাম শুনেছেন, এক ধরনের খুব মারাত্মক ধরনের স্কিন ডিজিজ। এটাও হচ্ছে এক ধরনের অটো ইমিউনো ডিজিজ, যে ভালো হয়ে যায়, ওষুধ দিয়ে ভালো করেছেন, সামান্য একটু আছে, সেখান থেকে আবার পুরো দেহে এই রোগটা ছড়িয়ে পড়ে। সে মানে আপনা আপনি দেহের মধ্যে বাসা বাঁধে বা ডিজিজটাকে গ্রো করে। এই ধরনের ডিজিজকেই অটো ইমিউনো ডিজিজ বলা হয়ে থাকে। এরপরে আমরা যদিও প্রথমে পড়েছি, আবার আমরা আসছি জন্ডিসের লক্ষণ। আমরা কি কি লক্ষণ পাবো বা কি কি লক্ষণে আমরা জন্ডিস বলতে পারি, একটু পড়েন। জন্ডিস হলে চোখ, প্রস্রাব, শরীর হলুদ বর্ণের ধারণ করে। 2, ভাইরাস হেপাটাইটিসের ক্ষেত্রে মুখে খাদ্য গ্রহণের অরুচি ও বমি বমি ভাব আসে। 3, অনেক সময় বমিও হতে পারে। 4, শরীরে অস্বাভাবিক দুর্বলতা থাকে। 5, জ্বর বা জ্বর ভাব থাকে। 6, পেটে ব্যথাও দেখা দিতে পারে। 7, শরীরে চুলকানি ও ফ্যাকাশে বা সাদাটে পায়খানা হতে পারে। 8, কোনো কোনো ক্ষেত্রে রক্তবমি হতে পারে। 9, আলকাতরার মতো কালো পায়খানা হতে পারে। আচ্ছা, এখানে এই লক্ষণগুলো কিন্তু আমাদের অনেক মুখস্থ, তাই না? আমরা সহজে কারো যদি দেখা যায় যে
চোখ হলুদ হয়েছে, প্রস্রাব হলুদ, মানে এরকম, বা তার চেহারাটা হলদে ভাব দেখায়। একদম কোনো কথা না বলে, মানে যে ডাক্তার না, যে মনে করেন যে আমাদের আশেপাশে যারা আছে সবাই এক কথায়, মানে কাউকে দেখলে বলবে আপনার জন্ডিস হয়েছে, তাই না? কিন্তু এর পাশাপাশি আরো কিছু উপসর্গ থাকে যেটা আমরা এখান থেকে জানলাম, যে বমি বমি ভাব একটা কমন লক্ষণ। তারপরে খাওয়ার রুচি চলে যায়, সে কোনো কিছু খেতে পারে না। বিশেষ করে এখানে একটা কথা উল্লেখ নাই, সে হলুদের তো মানে রান্না করা খাবার তার জন্য সবচেয়ে বেশি কষ্ট হয়, এবং সে খুব সহজে হলুদের গন্ধ পায় নাকে। যদিও তার প্রস্রাব পায়খানা হলুদ, ওই হলুদের সাথে আমরা যে রান্না করে খাই এই হলুদের তেমন কোনো সম্পর্ক নেই, তারপরেও অনেক রুগীর ক্ষেত্রেই এই জিনিসটা দেখা দেয় যে তরকারিতে সে অন্য কেউ পাচ্ছে না, একজন সুস্থ মানুষ পাচ্ছে না, কিন্তু সে রান্না করার তরকারিতে হলুদের গন্ধ পায়, বা অনেক কিছুতেই হলুদের গন্ধ পেয়ে থাকে। বমি ভাবটা তো স্বাভাবিক, দুর্বলতা, সে খেতে পারে না বা অসুস্থতার কারণে দুর্বলতা, জ্বর জ্বর ভাব হয় যদি ইনফ্লামেশন বেশি থাকে। পেট ব্যথা একটা অন্যতম কারণ, যেহেতু লিভার আক্রান্ত হয়ে থাকে ইনফ্লামেশন হয় সেজন্য। এরপরে দেখা যাচ্ছে বাইল ডাক্ট অনেক সময় অবস্ট্রাকশন হয়, পিত্ত নালীটা অবস্ট্রাকশনের কারণে সেজন্য ব্যথা হতে পারে, পিত্ত পাথরের জন্য হতে পারে। এরপর শরীরটা ফ্যাকাশে বা হলদে বা চুলকানি যুক্ত, এটা একটা, মানে এটা একটা বিরক্তিকর অনুভূতি থাকে। এরপর রক্ত বমি, তবে রক্ত বমি সাধারণতই সাধারণ রোগীদের ক্ষেত্রে খুব কম। যারা দেখা যায় লিভার সিরোসিস বা মারাত্মক ধরনের রোগী, এদের ক্ষেত্রেই বা এই অবস্থাটা যদি অনেক বেশি জটিল অবস্থা ধারণ করে তখন হওয়ার সম্ভাবনা থাকে। আর আলকাতরার মতো কালো পায়খানা, একটা কথা আমি বলে দিচ্ছি, এর আগে আমি যখন আপনার স্টোমাটাইটিস পড়িয়েছিলাম, যখন আমি ওই স্টমাকের আলসার পড়িয়েছি, পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার, তখন এই কথাগুলো বলেছিলাম যে আলকাতরার মতো কালো পায়খানা। আচ্ছা, কালো পায়খানা কেন হয় এটা একটা অন্যতম কারণ আমি বলে দিচ্ছি। কালো পায়খানা হওয়ার কারণ হচ্ছে যে ইন্টারনাল হ্যামোরেজ, অর্থাৎ পেটের ভিতরে কোনো অংশে বা কোনো জায়গা থেকে যদি রক্তক্ষরণ হয়, সেই রক্তটা আমাদের দেহ তো যে কোনো কিছুই অ্যাবজর্ব করে বা শোষণ করে, সেখান থেকে এই শোষণ করার কারণে সেটা কালো রূপ ধারণ করে এবং সেটা পায়খানার সাথে বের হয়ে আসে দেখে এই রক্তটা কালো হয়। এটা পাইলসের ক্ষেত্রে, হ্যামোরয়েড বা পাইলসের ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো কিছু। যদি খুব কাছাকাছি থেকে রক্ত বের হয় তাহলে সেটা লাল হবে, আর অনেক ভেতর থেকে, ইন্টেস্টাইনাল ভেতর থেকে যদি মানে কোনো স্টুল বা মল বের হয়ে আসে তাহলে সেটা সাথে যদি রক্ত থাকে তাহলে সেই রক্তটা রক্তের মতো লাল দেখেন না, সেটা কালচে বা কালো রং ধারণ করতে দেখা যাবে। আচ্ছা, এরপরে আরো আছে, পেট ও পায়ে পানি এসে ফুলে যেতে পারে, অনেক সময় ইডিমা একে বলে। পেটে চাকা বা লাম অনুভব, অর্থাৎ পেটের কোনো একটা জায়গায়, বিশেষ করে ডান পাশে লিভারের নিচে, এখানে একটা শক্ত গুটির মতো অনুভব হতে পারে। তো এর জন্য একটা এইখানে দেখানো হয়েছে যে পরিষ্কার বিশুদ্ধ পানি একটা ভালো উপাদান আমাদের, বিশেষ করে এর প্রতিরোধের জন্য বা আমাদের শরীর ভালো রাখার জন্য। জন্ডিসের প্রকোপ কখন বাড়ে, এটা একটা মানে জানার বিষয়। আচ্ছা, একটু পড়েন, আমি তারপর। সাধারণত গ্রীষ্মকালে এই রোগের প্রকোপ সবচাইতে বেশি হয়। এই সময় প্রচন্ড গরমে দূষিত পানি, শরবত গ্রহণের মাধ্যমে জন্ডিসের ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায়। এছাড়া বন্যা বা বর্ষা মৌসুমে নগর কিংবা গ্রাম সব জায়গায় পানি দূষণের মাধ্যমে এ রোগ ছড়ানোর মারাত্মক ঝুঁকি থাকে। আচ্ছা, এখানে একটা, এই যে এখন যে সময়টা বর্তমান যে গ্রীষ্মকাল না, এই সময় জন্ডিস হওয়ার, মানে জন্ডিসের রোগী পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই সময় পানি কম খাওয়া হয়, শরীর ঘেমে যায়, গরমে কাজ করে। বিশেষ করে যারা গার্মেন্টসে বা ওইরকম ঘন বসতিপূর্ণ বিল্ডিং বা কোনো একটা জায়গায় অনেক গরমে কাজ করে, এদের হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এখানে শরবত গ্রহণের কথা বলা হয়েছে। শরবত খেলে কি জন্ডিস হয়?
মোটেও না। কিন্তু এখানে আসলে বোঝানো হয়েছে ভিন্ন কথা। রাস্তাঘাটে যে শরবত বিক্রি করে না, একজন হয়তো জন্ডিস হয়েছে, সে শরবত খাওয়ার জন্য আসলো, সে শরবত খেলো। ওই গ্লাসটা ভালো করে কেউ ধুলো না, সেই গ্লাসটাই যদি আরেকজনে খায়, তাহলে তার মুখের লালার মাধ্যমে ওই জীবাণুটা অন্য একটা ব্যক্তি আক্রান্ত হতে পারে। বিষয়টা এমন, শরবত খাওয়ার বলতে আমরা ঘরে সুন্দর করে একটা শরবত তৈরি করলাম লেবু দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, এটা খেলে জন্ডিস হয়, এটা একেবারেই ভুল ধারণা। কিন্তু শরবত বলতে ওটাই যে দেখা যাচ্ছে যে একই পাত্রে মানে কয়েকজন খাচ্ছে, সেটা মানে সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না, তাহলে এটা ছড়ানো। এছাড়া বন্যার সময় তখন হয় হচ্ছে পানি দূষণের মাধ্যমে। বর্ষা মৌসুমে ওই পানি দূষণ হওয়ার কারণে এই পানি দূষণের মাধ্যমে হয়। এছাড়া আরো দু একটা জায়গা আছে যেটা সাধারণত দেখা যায় না, সেটা হচ্ছে যে যুদ্ধ বিগ্রহের পরে অনেক সময় পানি দূষণ বা বায়ু দূষণ বা বিভিন্ন ইসের কারণে কখনো কখনো হতে পারে এই ধরনের। তো আমরা জানলাম যে এর কখন বা কোন সময়গুলোতে এই মানে রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে বা প্রকোপ বেশি থাকে, তাহলে তখন সাবধান থাকবো। যেমন এখন আমাদের বেশি করে পানি বা তরল খাবার বেশি করে খেতে হবে, তার মধ্যে পানি, শরবত, স্যালাইন, ডাবের পানি, জুস, স্যুপ এই জাতীয় খাবারটা তুলনামূলক বেশি। এরপরে ধরেন যে এখনকার রসালো যে ফল আছে, তরমুজ আছে, আখের রস আমরা খেতে পারি, তবে নিরাপদভাবে আমাদের খেতে হবে। বা অন্য যে রসালো ফল, আম বা অন্যান্য রসালো ফলগুলো আমরা মৌসুমী ফলগুলো অবশ্যই খাবো। একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, যে যে সময়ে যেই ফলগুলো হয়, এই ফলগুলো ওই সময়ের জন্য, ওই সিজনের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এবং কি আমরা বাংলাদেশি, বাংলা ভাষাভাষী বা বাংলা দেশের এই আবহাওয়ায় বড় হয়েছি। তো আমাদের জন্য বেশি উপকার হবে আমাদের এই আবহাওয়াতে, এই রোদ বৃষ্টি পানিতে যেই ফলটা বড় হয়েছে, এটা আমাদের জন্য বেশি উপকারী। আমেরিকা বা অন্য জায়গা থেকে আমরা যদি দামি ফল কিনে আনি, সেটা আমাদের জন্য আসলে খুব বেশি উপকারী না। আমাদের জন্য আমাদের এনভায়রনমেন্টের ফলগুলো আমাদের জন্য বেশি উপকারী। এটা জেনে রাখবেন, আমাদের দেশীয় যে ফলগুলো আছে, মানে বিদেশি ফলের চাইতেও ওই ফলগুলো আমাদের জন্য, আমাদের দেহের জন্য বেশি উপযোগী এবং উপকারী। আচ্ছা, জন্ডিসের এখানে চিকিৎসার কথা বলা হয়েছে। আচ্ছা, একটু পড়েন, আমি তারপরে বলছি। ডক্টর আবেদ হোসেন বলেন, জন্ডিস দেখা দিলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করা যাবে না। বিশেষত প্রচলিত কবিরাজি, হার্বাল বা বনাদি বনজি, বন অথবা বনাজি, বনাজি, জি। বনাজি অথবা ঝাড়ানোর মতো চিকিৎসা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে পূর্ণ শারীরিক মানসিক বিশ্রাম, পরিমাণ মতো পানি, তরল খাবার, ডাবের পানি খাওয়া অন্যতম। সহজপাচ্য খাবার খাওয়া, অর্থাৎ অতিরিক্ত মশলা তেলে ভাজা খাবার পরিহার করতে হবে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আচ্ছা, তাহলে তো আমরা জানলাম যে এটার মানে সাধারণ পথ্যাপথ্য কি কি খেতে হবে। ওই যে আমি যে কথাটা বললাম যে পানি, তরল খাবার, ডাবের পানি বা এইগুলি আমরা সবাই জানি, যারা ডাক্তার না তারাও কিন্তু জানে। আচ্ছা, এখানে ডাক্তার আবেদ হোসেন নামে একজনের কথা বলা হয়েছে। উনি হচ্ছে আপনার বঙ্গবন্ধু ওই যে মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ পিজির এই হেপাটোলজি ডিপার্টমেন্টের প্রধান। তো উনি কিছু ওই যে এই পরামর্শগুলো দিয়েছেন, এই জন্যই উনার নামটা এখানে উল্লেখ হয়েছে। তো উনি এই কথাগুলো বলেছেন। তবে এখানে আরো কিছু আছে, কবিরাজি, হার্বাল। অনেক সময় এটা আমি এ কথা বলি না, ইউনানি, আয়ুর্বেদীয় বা অন্যান্য যে আছে হার্বাল, এটা প্রপারলি ট্রিটমেন্ট হলে আপনার যে ক্ষতি হবে তা বলছি না, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের এখানে যারা প্রচলিত, এরা অনেক ভুল চিকিৎসা করে এবং এই ভুল চিকিৎসার কারণে
আপনার চিকিৎসা না হলে যতটা রোগী মারা যেত তার চাইতে বেশি মারা যায় হচ্ছে অপচিকিৎসার কারণে। আমরা সেজন্যে অবশ্যই একটা বিষয়ে জানবো বা বুঝবো যে অনেক সময় বিভিন্ন ধরনের খেলো, রোগীরা মনে করলো যে না আমি ভালো হয়ে যাব, অথচ তার অবস্থা অনেক মারাত্মক, অনেক কঠিন। এটা হতে পারে। যদিও উনি হোমিওপ্যাথির কথা বলেনি, উনি অ্যালোপ্যাথিক ডাক্তার। তো এই আপনার ইউনানিতে চিকিৎসা আছে, আপনার লিভারের ভালো চিকিৎসা আছে, জন্ডিসের ভালো চিকিৎসা আছে, আয়ুর্বেদিতেও আছে। এটাও করা যাবে না, কিন্তু সঠিক নিয়মে সঠিক চিকিৎসা আমাদের হোমিওপ্যাথি তো মানে বলারই অপেক্ষা রাখে না। খুব ভালো চিকিৎসা হয়, বিশেষ করে জন্ডিস, লিভারের বিভিন্ন রোগে। কিন্তু সেই তুলনায় কিন্তু অ্যালোপ্যাথিতে অত ভালো চিকিৎসা নেই। অ্যালোপ্যাথিরা অনেক কিছু বলে, ওদের ম্যানেজমেন্ট ভালো, কিন্তু মানে হেপাটাইটিস, জন্ডিস এই ক্ষেত্রে ওনাদের চিকিৎসার চাইতে আমাদের চিকিৎসাগুলো অনেক ভালো। তবে ওই যে অনেক সময় মাথা ধোয়ায়, হাত ধোয়ায়, পা ধোয়ায়, ধোয়ায় বিভিন্ন করে ডাব পরা দেয়। এগুলির মধ্যে অনেক সময় এরা ভুল করে। ডাব পরা দেয় বলতে ওই যে ডাবের পানি খেয়ে হয়তো সাধারণ জন্ডিস কারো কমে যেতে পারে, কিন্তু অনেক সময় জটিল অবস্থা হলে রোগীর মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। সেজন্য উনি এই কথাগুলো বলেছেন। তো এই আর আরেকটা জিনিস করা হয়, আমি এটা বলে দিচ্ছি। ওনারা হাতে এক ধরনের চুনের মতো করে, হাতে মাখিয়ে দেয়, এরপর পানি ঢালে, পানি ঢালে হলুদি করে। এটা হচ্ছে ওনাদের একটা চালাকি। এটা করে কি রিয়েকশন হয় এখানে। ধরেন যে আমের কষ বা আরো কিছু বেশ কিছু কেমিক্যাল আছে, এটা চুন বা এই যে ক্যালসিয়ামের সংস্পর্শে আসলেই এটা হলুদ বর্ণ ধারণ করে। ওরা এইভাবে দেখিয়ে হাতের মধ্যে ওই চুন বা ওই জাতীয় কোনো কিছু দিয়ে ঘষে তার মধ্যে পানি ঢাললেই ওই পানিটা হলুদ দেখায়, বলে যে এই যে হলুদ ছাড়িয়েছি বা নামিয়েছি। এই ধরনের বেশ কিছু অপকৌশল ব্যবহার করে থাকে। তো আমরা এর থেকে সাবধান হব, রোগীদেরকেও সাবধান করব। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশি মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, এবং সহজ পাচ্য, পুষ্টিকর সহজ পাচ্য, দুইটা জিনিস। সহজে হজম হয় কি, আমরা ওই যে জাউ রান্না করি, কিন্তু জাউয়ের মধ্যে কিন্তু পুষ্টিগুণ কম, যার কারণে ওর মধ্যে আরো কিছু উপাদান, যেগুলো পুষ্টি উপাদান, আমরা মিশিয়ে দিতে পারি। আচ্ছা, জন্ডিসের ঝুঁকিগুলো সম্পর্কে আমরা একটু জানি, যে কি কি ঝুঁকি থাকতে পারে, একটু বলেন। ডক্টর আবেদ হোসেন বলেন, আমাদের দেশে সব বয়সের মানুষের অ্যাকুট ভাইরাস হেপাটাইটিস বা ভাইরাসজনিত লিভারের প্রদাহ হওয়ার হার সবচাইতে বেশি। ইংরেজি অক্ষর দিয়ে এই ভাইরাসগুলোর নামকরণ হয়ে থাকে, যেমন ABCD এবং ভাইরাস। আমাদের দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ভাইরাস সংক্রমণের সবচেয়ে বেশি, যা সাধারণত কোনো দীর্ঘমেয়াদী সংক্রমণ তৈরি করে না, তবে কখনো কখনো মারাত্মক জটিল সৃষ্টি করতে পারে। তবে এই ভাইরাসগুলো একটি ভালো দিক হলো অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই সেরে ওঠেন। এ ও ভাইরাস জনিত লিভার রোগ, বি ও সি ভাইরাস জনিত লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, ফ্যাটি লিভার রোগ সহ লিভারের অন্যান্য রোগে বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষের প্রচলিত ভাষায় জন্ডিসে আক্রান্ত। 1.5 কোটি 1.5 কোটি বেশি মানুষ লিভারের দীর্ঘস্থায়ী রোগ হেপাটাইটিস বি, এবং প্রায় 10 লক্ষ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। আচ্ছা, তারপরে এই এই অংশটুকু আছে, তবে কখনো এই এই অংশটুকু ওর সাথে সম্পর্কযুক্ত। এটুকু পড়ে নেন, তারপরে বলছি। 10 লক্ষ মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত বলে জানান ওই চিকিৎসক। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে? এইটুকুই, ওই নিচের অংশটুকুই। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা কয়েকটা জিনিস জানলাম। আমরা প্রথমেই হচ্ছে লিভারে আক্রমণ করে ইংরেজি অক্ষর দিয়ে এই
ভাইরাসগুলোকে নামকরণ করা হয়েছে ABCDE এ পর্যন্ত, তাই না? তো এর মধ্যে A, E এগুলি বেশি মারাত্মক না, তবে B এবং C ভাইরাস, এই ভাইরাস দুটো বেশ মারাত্মক, এবং সেই জন্য আমরা কিন্তু অনেক সময় B ভাইরাসের টিকা, C ভাইরাসের টিকা অ্যালোপ্যাথিতে দিয়ে থাকে, যদিও আমরা এটাকে মানে বিশেষ করে হোমিওপ্যাথরা এটাকে খুব বেশি যে কি বলবো যে কার্যকারী এটা মনে করি না। কারণ হচ্ছে যে আক্রান্ত একজন ব্যক্তিকে এই ভাইরাস দিয়ে আমরা করলাম, ইনজেকশন দিলাম বা এর প্রতিরোধ ব্যবস্থায়, কিন্তু এরপরেও সে আক্রান্ত হতে পারে। এই ধরনের অসংখ্য প্রমাণ পাওয়া যায়, তবে আমাদের সাবধান থাকতে হবে। আর এখানে একটা বড় বিষয় হচ্ছে আপনার ফ্যাটি লিভার, বিশেষ করে বি এবং সি ভাইরাসে লিভার সিরোসিস হয়। লিভার সিরোসিসের পরে সেটা লিভার ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এর প্রথম স্টেজটা হচ্ছে ফ্যাটি লিভার, তারপরে লিভার সিরোসিস, তারপরে লিভার ক্যান্সার। তো এর জন্য অন্য ভাইরাসে বা আমরা সাধারণত জন্ডিসে যদি একটু বিশ্রামে থাকি, রোদে না যাই, পানি জাতীয় খাবারটা খাই, পুষ্টিকর খাবার খাই, একটু নিয়ম মেনে চলে, তাহলে উইদাউট মেডিসিনেও কি হতে পারে, ভালো হতে পারে। তবে আমরা চিকিৎসা করি, চিকিৎসা করলে আর একটু দ্রুত ভালো হতে পারে, তার কুফল বা সমস্যাগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কথাটা জানলাম। এরপরে এই যে মানে লিভারের একটা ছবি দেয়া আছে, এরপরে লিভারের যে রোগ আছে এর প্রতিরোধ আমরা কিভাবে করব, এর প্রতিরোধটা কিভাবে করতে পারি, এখানে সেই সম্পর্কে বলা হয়েছে। একটু কষ্ট করে এটা একটু পড়েন। বেশ কিছু সাধারণত অবলম্বন সাবধানতা। সরি বেশ জি, কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে জন্ডিস প্রতিরোধে, যেমন বিশুদ্ধ পানি পান করা, 2 রাস্তাঘাটের অস্বাস্থ্যকর ও নোংরা খাবার এবং পানি না খাওয়া, 3 ড্রেনেজ ব্যবস্থা আর নিরাপদ পানীয় জলের সরবরাহ ব্যবস্থা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানিবাহিত হেপাটাইটিস ই ছড়ানোর ঝুঁকিটা বেশি থাকে। 4 হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেওয়া। বি ভাইরাসের টিকা সরাসরি ভাইরাসের টিকা সরকারি টিকা কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। 5 নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা। 6 অনিরাপদ শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকা। তারপরে 7 হচ্ছে শরীরে অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের চিকিৎসা গ্রহণ করা। 8 মদ পান থেকে বিরত থাকা। 9 ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। আচ্ছা, এবার আমরা কি জানলাম যে এর প্রতিরোধ, আমরা তো চিকিৎসা করব, কিন্তু চিকিৎসা না করে আমরা কিভাবে ভালো থাকতে পারি, তার জন্য এখানে বেশ কিছু প্রতিরোধ ব্যবস্থা। আপনার প্রতিরোধ হচ্ছে, মনে করেন যে চিকিৎসা করে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার চাইতে এর প্রতিরোধটা উত্তম, এটা সব ক্ষেত্রেই বলা হয়ে থাকে। তো পানি, বিশুদ্ধ পানি খেতে হবে। রাস্তাঘাটে ওই যে এর আগে কথাটা বলেছিলাম শরবতের কথাটা, যে রাস্তাঘাটে অনেক সময় এই ধরনের শরবত বা অন্য কোনো কিছু খেলে তার থেকে হওয়ার একটা প্রবণতা থাকে, ঝুঁকি। আর আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা বা আমরা যে পানি পান করি এর থেকে আমরা অনেক সময় আক্রান্ত হতে পারি। এরপরে টিকা নেওয়ার কথাটা বলা হয়েছে, এটা সরকারি টিকার অন্তর্ভুক্ত। তবে এই ক্ষেত্রে মনে করেন যে অনেক ক্ষেত্রেই আহ নিলে যে তেমন কিছু হবে তা না, তবে অনেক সময় দেখা যায় যে নেয়ার পরে আবার হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থাকে। এবার একটা জিনিস, এই মানে এই রোগটা হওয়ার কয়েকটা কারণ, এর মধ্যে একটা হচ্ছে রক্ত সঞ্চালন। একজন মনে করেন যে মুমূর্ষু রোগী, তাকে রক্ত দিতে হবে, কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রে যদি কেউ হেপাটাইটিস বি বা সি ভাইরাস বা অন্য কোনো ভাইরাসে আক্রান্ত হয়, সেই রোগীর রক্ত যদি কাউকে দেওয়া হয়, তাহলে সেও সেই ভাইরাসে আক্রান্ত হবে, লিভার আপনার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবার অনিরাপদ শারীরিক সম্পর্ক, এটা হচ্ছে এই সেক্স ট্রান্সমিটেড ডিজিজ। আপনার বেশ কয়েকটা ডিজিজ আছে যে ব্লাড ট্রান্সমিটেড। প্রথমটা হচ্ছে ব্লাড ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের শরীরে
ব্লাড ট্রান্সফার করার কারণে এই রোগটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে সেক্স ট্রান্সমিটেড ডিজিজ। এটা হচ্ছে যে স্বামী এবং স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলে তাহলে হতে পারে। এই ক্ষেত্রে শুধু স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও যে হবে না তা না, হতে পারে। সেই জন্য এইখানে একটা বিষয় আছে যে উভয়ের মাঝে যদি চিকিৎসা করানো হয় বা কারো মধ্যে থেকে থাকে, চিকিৎসা করলে উভয়ই নিরাপদ বা এই বিষয়টা জানা যাবে বা করা সম্ভব। কিন্তু যদি অনিরাপদ আপনার শারীরিক সম্পর্ক কেউ তৈরি করে, তাহলে মানে কে আক্রান্ত আর কে আক্রান্ত না কোনো কিছুই জানবে না। সে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি হতে পারে। এরপরে রোগের কারণে যেমন অতিরিক্ত ওজন, ডায়াবেটিস। এবার একটা জিনিস আসে, ফ্যাটি লিভার। এটা হচ্ছে আমাদের এখন বর্তমানে চরম একটা সমস্যা। আমাদের অধিকাংশই যদি আলট্রাসোনোগ্রাফি করা যায় আমাদের মাঝে, ম্যাক্সিমামের মধ্যেই দেখা যাবে ফ্যাটি লিভারের একটা প্রবণতা আছে, অর্থাৎ লিভারে চর্বি। কারণ হচ্ছে আমাদের যে খাদ্যাভ্যাস, আমরা ধরেন ব্রয়লার মুরগি বা আমরা যে মাছ খাচ্ছি, এই মাছটাও চাষ করা, এর মধ্যেও মানে যাতে খুব দ্রুত বর্ধনশীল যে উপাদানগুলো আছে সেগুলি দেয়া হয়, প্রচুর চর্বি হয়। এ ধরনের উপাদান দেয়াতে আমাদের সেগুলি লিভারে গিয়ে আমাদের আক্রান্ত করে এবং ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যেমন ওয়েস্টার্ন যারা আছে এরা মদ্যপান করে, এই মদ্যপান করার কারণে জন্ডিস হওয়ার একটা অন্যতম একটা কারণ ওদের, ওয়েস্টার্নদের। বা ওয়েস্টার্ন না হলেও এখানেও যদি কেউ মদ্যপান করে তার সেও আক্রান্ত হতে পারে। এরপরে ক্রনিক লিভার ডিজিজ, লিভারের যে কোনো রোগ যদি দীর্ঘদিন বা ক্রনিক ডিজিজ হয়ে থাকে, তাহলেও সে জন্ডিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসেন, আমি এবার বেশ কিছু ছবি দেখাচ্ছি এবং ছবির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরি। দেখেন, একটা ছবি দুইটা পাশ দেয়া আছে না? আপনার ডান পাশটা একদম স্বাভাবিক সুস্থ মানুষ হলে যেই চেহারা বা যে অবয়ব থাকে তা দেয়া আছে, আর জন্ডিসে আক্রান্ত হলে তার অবস্থাটা কি সেরকম দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে না? তাহলে আমাদের চেম্বারে আসলে আমরা বুঝতে পারবো না যে এই জন্ডিসে আক্রান্ত বা এরপরে আসেন। এই যে এখানে একটা, এখানেও এই একই রকম ভাবে চেহারার দুইটা পার্থক্য দেখানো হয়েছে। সাধারণ স্বাস্থ্য বা সাধারণ হেলদি স্বাস্থ্য এবং জন্ডিসে আক্রান্ত রোগী কেমন হয়। এখানেও ওই একই ছবি দেখানো হয়েছে যে মানে কেমন কি হয়, শরীর, চোখ, জিহ্বার নিচের অংশ। আমরা কি কি দেখি একটা জন্ডিসে আক্রান্ত রোগীর? প্রথমেই দেখি আমরা চোখ দেখি, তারপরে জিহ্বার উপরের অংশ না কিন্তু বাক্কাল ক্যাভিটি, এটা হচ্ছে জিহ্বার নিচের অংশগুলো হলুদ থাকে। এরপর নখ আছে না, নখের যে সাদা অংশ এটাও হলুদ হয়ে যায়, এটা আমরা দেখি। এরপরে জিজ্ঞেস করি প্রস্রাব, তার পায়খানা, বমি ভাব বা অন্য কোনো কিছু, যেটা হচ্ছে সিমটম নিয়ে থাকি, কিন্তু সরাসরি আমরা এই জিনিসগুলা দেখি। এখানে কিছু সিমটম আছে। আমরা যখন ছোট বেবি দেখি, ছোট বেবিদের যদিও তারা অনেকটা পিঙ্ক কালার থাকে, কিন্তু তারপরেও এখানে বোঝা যাচ্ছে না যে হলদে ভাব তার মধ্যে আছে। জন্ডিসে আক্রান্ত রোগীরা এরকম একটু হলদে ভাব থাকে। এখানে বেশ কিছু লক্ষণ আছে, লক্ষণে আর যাই না যেহেতু আমরা লক্ষণ পড়েছি। এই যে এটা হচ্ছে একেবারে ছোট্ট একটা বেবি, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে না যে এই বেবিটা জন্ডিসে আক্রান্ত। এরপরে আসেন, আসলে এই যে এখানে একটা সুন্দর ডায়াগ্রাম বা ছবি দেয়া আছে। লিভারটা কিন্তু একদম আপনার লাল না, অনেক ক্ষেত্রে আমরা ছবিতে লাল দেখি, এটা অনেকটা চকলেট কালার, কালচে লাল। ঠিক আছে, এইখানে দেখা যাচ্ছে এটা কিভাবে আক্রমণ করে, এটা রক্তে যায়, বিরলোবিন বেড়ে যায় রক্তে। যদি বিরলোবিন, আমরা এর আগে সংজ্ঞাতে পড়েছি না যে আমাদের রক্তগুলো ভেঙে যায়, ভেঙে যদি সেইখান থেকে বিরলোবিন অনেক বেশি মাত্রায় রক্তের সাথে মিশে যায়, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলি? জন্ডিস। তো প্রথমে এটা রক্তে যায়, রক্তের থেকে মাঝখানের যে স্প্লিন দেখতে পাচ্ছেন, এটা কি কি অঙ্গকে আক্রমণ করে? একটা হচ্ছে লিভার, এখানে আছে গল ব্লাডার, গল ব্লাডারের পর এটা আক্রান্ত হয় স্প্লিন। এরপরে এখান থেকে রক্তের মাধ্যমে রক্ত ছেঁকে বের করে কি আমাদের ইউরিন, এই জন্যে কিডনিও এর সাথে সম্পর্কযুক্ত। আর পাশাপাশি এই রেড ব্লাড সেলগুলো অতিমাত্রায় একটা নির্দিষ্ট মাত্রায় ভাঙলে
তখন হয় না, কিন্তু যখন অতিমাত্রায় ভাঙে তখনই আমরা এই জন্ডিস দেখতে পাই। দেখতে পাচ্ছেন ছবিগুলো? জি স্যার। স্পষ্ট? আচ্ছা, দেখে বুঝতে পারছেন তো? আচ্ছা, এরপরে ছবিতে যাই। এখানেও আপনার ওই ছবিটাই বা ওই ডায়াগ্রামটাই দেখানো হয়েছে যে লিভার থেকে কিভাবে এটা ভেঙে কিডনি তারপর ব্লাডের মধ্যে চলে যায়, সেটাই দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসি। এটা হচ্ছে নিউনেটাল জন্ডিস। এখানে অনেকগুলো মানে বিষয় লেখা আছে। আচ্ছা, এবার আমি আসি নিউনেটাল জন্ডিস। বুঝেন? নবজাতক, নবজাতক কাকে বলে বলতে পারবেন? স্যার, যারা একদম পিচ্চি বেবি হওয়ায় তাদের নবজাতক বলা হয়। আপনার কথা ঠিক আছে, কিন্তু ভূমিষ্ঠ আহ, হওয়া শিশু। সংজ্ঞাটা আরো সুন্দর করে কেউ বলতে পারবেন? সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু। হ্যাঁ, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু কতদিন পর্যন্ত আমরা নবজাতক বলবো? তিন একটা সপ্তাহ। নির্দিষ্ট 3 সপ্তাহ। আচ্ছা, আর কারো কোনো কথা? না, 3 সপ্তাহ না, 4 সপ্তাহ, অর্থাৎ 28 দিন। 28 দিনের বাচ্চা, 28 দিন পর্যন্ত তাকে আমরা নবজাতক বলে থাকি। তো এই ক্ষেত্রে আমি অনেক চিকিৎসা করেছি এবং আমাদের হোমিওপ্যাথি অনেক ভালো একটা চিকিৎসা, নিউনেটাল জন্ডিস। এখানে এই কথাটাই বলা হয়েছে যে ছোট বাচ্চা জন্মানোর পরেই এদের মাঝে অনেক সময় জন্ডিস দেখা যায়। এর আগে একটা বাচ্চার ছবি দেখিয়েছিলাম না? এই যে ছোট বাচ্চা, এরকম বাচ্চা, ছোট্ট বাচ্চা, এদের শরীরগুলো এরকম হলদে দেখা যায়। এ ধরনের অনেক রোগী আসে আমাদের কাছে। তো এই নিউনেটাল জন্ডিসের রোগীদের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি দিলে এত চমৎকার কাজ করে যা বলার মতন। আমি অনেক রোগী চিকিৎসা করেছি, তাদের ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। অথচ এই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ভালো ট্রিটমেন্ট নাই। অ্যালোপ্যাথি করে কি, ফটোথেরাপি করে। ফটোথেরাপি বুঝেন? প্রচন্ড আলোতে তাপের মধ্যে ওরা এই বাচ্চাগুলোকে রেখে দেয়, যেটা খুব কষ্টকর একটা চিকিৎসা পদ্ধতি। সেই ক্ষেত্রে আমরা এই রোগীদের ক্ষেত্রে খুব ভালো লক্ষণ ভিত্তিক, ধরেন যে চেলিডোনিয়াম, নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, কার্ডুয়াস মেরিনাস বা এই জাতীয় মেডিসিনগুলো দিয়ে অনেক ভালো চিকিৎসা করতে পারে। এবার আসা যাক, এই ছবিটা দেখতে পাচ্ছেন? আমরা জি কিন্তু আচ্ছা, জন্ডিসের অধ্যায়টা শেষ করে আমরা এবার লিভার, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস এই পর্যায়ে চলে আসতেছি। ঠিক আছে? তো এইখানে দেখেন একটা লিভারের কয়েকটা অংশে কিরকম। প্রথম যে অংশটা আছে, এইখানে প্রথমে বাম পাশের যে ছবিটা আছে, এটা কিন্তু সুস্থ একটা লিভার না। এটা হচ্ছে ক্রনিক ডিজিজ আক্রান্ত বা পুরনো লিভার ডিজিজ আক্রান্ত একটা লিভারের যে অবস্থা সেটা। মাঝখানে হচ্ছে লিভার সিরোসিস হলে যে অবস্থা হয়, নুডলস ফর্ম করে, সেই অবস্থাটা এরকম যে ছোট ছোট দানা দানা গোল গোল দানার মতো হয়, লিভারটা শক্ত হয়ে যায়, এরকম দানা দানা, তার কার্যক্রম বা ফাংশন নষ্ট হয়ে যায়, তখন এই অবস্থাটা হয়। আর লাস্টেরটা হচ্ছে কার্সিনোমা, যখন সরাসরি লিভারে ক্যান্সার হয়ে যায় তখন যে অবস্থাটা, সেটা ডান পাশের অবস্থা। তাহলে আমরা এই ছবিটা দেখে চিনে নিলাম না, বা চিনতে পারলাম তো যে যদি আমাদের মানে দেখা যাচ্ছে যে লিভারে এই ক্রনিক লিভার ডিজিজ, লিভার সিরোসিস প্লাস লিভারে যদি ক্যান্সার বা কার্সিনোমা হয়, তাহলে তার অবস্থাটা কেমন হয়? কি দেখতে পাচ্ছেন? আমি আরেকটু বড় করে, এখন দেখতে পাচ্ছেন আমি বড় করে, ক্রনিক হেপাটাইটিস, জি, এই অংশটুকু। আচ্ছা, তারপরে হচ্ছে এটা মাঝখানে যে এই যে গোল গোল দানা তখন শক্ত হয়ে যায়, এই লিভার কার্যকারিতা অনেক নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে লিভার সিরোসিস। লিভার সিরোসিসের রোগী খুব কমই বাঁচে। আর তারপরের অংশটা হচ্ছে এটা কার্সিনোমা, মানে একেবারে ক্যান্সার ফর্ম করেছে। এই ধরনের রোগী আসলেই বাঁচানো সম্ভব না। তবে আমরা চিকিৎসা করলে, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করলে হয়তো তার লংজিভিটিটা, তার কষ্টটা দূর হতে পারে, তার মানে লংজিভিটি অর্থাৎ তার
আয়ুকালটা বেড়ে যেতে পারে। এতটুকুই আমরা করতে পারি, কিন্তু এর চেয়ে বেশি আমাদেরও আসলে করণীয় থাকে না। এখানে দেখেন, এখানে খুব সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে। প্রথমটা লাল রঙের, যদি একটা নর্মাল ডিজিজ, যদিও এরকম লাল হয় না, ওই যে বললাম যে চকলেট কালারে লিভারগুলো, আপনারা যারা গরু কোরবানির সময় দেখেছেন বা এটা দেখে থাকবেন যে ওটার যে কালার, ও মানুষের লিভারও প্রায় একই কাছাকাছি কালার। আচ্ছা, প্রথমে নর্মাল লিভার, তারপরে হচ্ছে হ্যালো স্যার, স্যার বলছিলাম 10টা বেজে গেছে তো, এখান থেকে যদি কেউ আচ্ছা আবার অন্য ইয়ারে। আচ্ছা আচ্ছা, আমি আর হয়তো 4-5 মিনিটের মধ্যে আমার এটা শেষ করে দেব, মানে 4-5টা মিনিট আমি নিব। আচ্ছা, ঠিক আছে। এই তো, তারপরে অংশটা হচ্ছে এই যে এটা মনে করেন যে ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভারের পরে আস্তে আস্তে সিরোসিস, সিরোসিসের পর ধরেন যে কার্সিনোমা বা ক্যান্সার। এখানে ডায়াগ্রামের মাধ্যমে সবকিছু বোঝানো হয়েছে। এখানে দুইটা ভালো সুস্থ লিভার এবং কার্সিনোমার অবস্থাটা বোঝানো হয়েছে। এই যে এইটা হচ্ছে লিভারের প্রকৃত কালার, বাম পাশেরটা, আর এটা হচ্ছে ডান পাশেরটা আক্রান্ত অবস্থা। এখানে মানে কি কি ভাবে জন্ডিস হয়, লিভারে, গল ব্লাডার আক্রান্ত হয়ে, প্যানক্রিয়াসে যে যে কারণে জন্ডিস হয় তার একটি ডায়াগ্রাম এখানে দেয়া আছে। এখানে ওই যে গল ব্লাডারের নালীগুলো কিভাবে আছে সেটাই দেয়া আছে। তো আমরা তাহলে কি লিভার ক্যান্সার এবং লিভার সিরোসিসের বিষয়টা জানলাম। আচ্ছা, অবস্ট্রাকশন, যে কারণে মানে কোনো জায়গায় পাথর বা অন্য কোনো যে টিউমারের কারণে বন্ধ হয়ে জন্ডিস হয়, সেই অবস্থাটা। এখানে আমরা কি কি টেস্ট করব সেই কথাটা, আর আমি ওষুধের কথা বলে আমি আজকের বক্তব্য শেষ করে দিব। আমরা প্রথমে ব্লাড টেস্ট করতে পারবো, তারপর লিভার ফাংশন টেস্ট যেটা আছে সেটার মাধ্যমে জানতে পারবো লিভারের অবস্থা। এরপরে যেটা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, এই মানে এর মাধ্যমে আমরা লিভারের অবস্থা জানতে পারবো। হেপাটাইটিস সিরোলজিক্যাল টেস্ট যেটা আছে, হেপাটাইটিস বি সি ভাইরাসের যে টেস্ট, এটার মাধ্যমে জানতে পারবো। আরেকটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। সাধারণত কমন এই টেস্টগুলোর মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে থাকি, লিভার জন্ডিস বা অন্যান্য রোগগুলো এর মাধ্যমেই করে থাকি। তো আমরা তাহলে কিভাবে জানি, মানে রোগ নির্ণয় করব সেটা জানলাম। এরপরে আমরা এখানে সিমটম আগেই পড়েছি। এরপর চিকিৎসা, আমি মাত্র 2-3টা মেডিসিনের করেছি লক্ষণ ভিত্তিক। এই মেডিসিনগুলো আর যে কোনো মেডিসিনই ভালো কাজ করে। এখানে চেলিডোনিয়াম, মেজাস 30 আছে, মাদার টিংচারও কাজ করে খুব ভালো, আর টি কাজ করে, আপনার কার্ডুয়াস মাইনাস এই মেডিসিনটা ভালো কাজ করে। এরপর লাইকোপোডিয়াম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি মানে আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বা কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলতে পারেন। মানে আমি যে আজকে যে ক্লাসটা নিলাম এখানে যদি কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কথা থাকে তাহলে আমাকে বলতে পারেন। স্যার, আমার প্রশ্ন ছিল, আহ, জি আপনাদের চেষ্টা করতে দিব, চেষ্টা হচ্ছে সিবিসি যখন ব্লাড কাউন্ট দিব, তখন ব্লাড হ্যাঁ কাউন্টে কি ওই পয়েন্টটা 1.2 এর উপরে বেশি থাকবে? উপরে থাকলে হ্যাঁ, বুঝবো। ব্লাড 1.2 এর বেশি থাকলে